আজকে আমাকে যদি সৌম্য ঠাকুর গ্রেফতার করতে পারতেন, আপনি মিলিয়ে নেবেন যদি গ্রেফতার করতেন, হ্যাঁ, তাহলে সৌম্য ঠাকুরের প্রমোশন হতো। যে আমাকে গ্রেফতার করুক, জেলে ভরে দিক, যেখানেই হোক না কেন, আমি সততার পথেই ওই কারাগার থেকে বেরিয়ে আসবো। আপনি কোথায় আছেন এক্ষুনি বলুন, একটা নোটিশ আপনাকে নিতে হবে। আমি কোথায় আছি মানে আমি কি আসামি নাকি, আমি কি পালিয়ে বেড়াচ্ছি নাকি, কোথায় আছি মানে আমি কলকাতা শহরে মেট্রোয় আছি। আপনার কোনো নোটিশ আমি নেবো না, আপনার যা করণীয় আপনার যেখানে বলা করে নিন। কারণ আপনি যেভাবে অভিযুক্ত আসামির মতো আমাকে ফোন করে বলছেন কোথায় আছেন, এক্ষুনি নোটিশ দিতে হবে, ওসির অর্ডার, মনে হচ্ছে বোধহয় কোনো চুরি ডাকাতি করে পালিয়ে যাচ্ছি বোধহয় ব্যাংক থেকে টাকা নিয়ে, এবার আমাকে পাকড়াও করে আমাকে ধরবে। আর উচিত ছিল হয়তো চুপ করে চুরি করে কাজটা করে চলে আসা অন্যান্য 5টা তৃণমূল নেতার মতো। কারণ পার্থ চ্যাটার্জি যখন চাকরি চুরি করেছেন তখন এই কলকাতা পুলিশ কোনো নোটিশ দিতে পারেনি, তখন ফোন করতে পারেনি। হ্যাঁ, এই করে ফেলেছে, গরু চুরি হচ্ছে, কয়লা চুরি হচ্ছে, এইগুলো তখন কলকাতা পুলিশ নোটিশ দিতে পারে না, খুঁজে পায় না নাকি তাদেরকে, তখন সিবিআই, ইডি, এনআইএ এদেরকে ধরে খাগড়াগড়ে বোম ফেটে চলে যাচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। মুখ্যমন্ত্রী হয়তো বলে পাঠিয়েছেন যে পুজোটাকে কিভাবে বানচাল করা যায়, কারণ ক্লাবকে অন্তত 7-10 থেকে 10টা নোটিশ দিয়ে ফেলেছে, হয়ে গেছে, এটা ডেলিভার্ড। কিন্তু সজল ঘোষ কিন্তু আমাকে একবারও ফোন করে বলেননি যে অপারেশন সিঁদুর করবার জন্য আপনাকে কিন্তু ভাই আমার মিছিলে পদ্মফুল চিহ্ন নিয়ে হাঁটতে হবে, এই কথাটা সজল ঘোষ বলেননি। আজকে ওখানে যদি পুজোটা বন্ধ হতো, সজল ঘোষ কি একা বিপদে পড়তেন নাকি আমি একা বিপদে পড়তাম? বিপদে পড়তেন কারা? ওখানে কয়েকশো শ্রমিক শিল্পী রাত দিন এক করে মাসের পর মাস কাজ করেছেন। সজল ঘোষের পেজে যখন প্রি টিজার একটা তিনি ছেড়েছিলেন, যে প্রথম লুক জাস্ট টাইপের, এই ভিজুয়ালটা সজল ঘোষের কাছে পৌঁছানোর আগে প্রথম কলকাতা পুলিশের ওসির কাছে পাঠিয়েছিলাম আমি, যে এরকম একটা টিজার দেওয়া হচ্ছে, আপনি একবার দেখে নিন। তারপরে সজল ঘোষ কিন্তু তার নিজের পেজে দিয়েছিলেন। যখন সন্তোষ মিত্রদের প্রথম উপস্থিত হয়েছিলাম, আমি তখনই শুনেছিলাম যে এরকম নাকি পুলিশের কাছ থেকে একটা নোটিশ এসেছে যে লাইট অ্যান্ড সাউন্ড শো নাকি ওখানে কিছু দেখানো যাবে না। মানে পৌঁছেই এরকম একটা ডিমোটিভেটিং কথাবার্তা শুনছি, আমার এবং আমার টিমের খুব খারাপ লেগেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কেন দেশ বিদেশে ঘুরে ঘুরে অপারেশন সিঁদুরের প্রচার করলেন? তার কারণ এটা দেশের সাফল্য। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের জেনারেল সেক্রেটারি হিসেবে এবং একজন এমপি হিসেবে তিনি যখন বিভিন্ন দেশে গিয়ে ঘুরছেন, তখন কি তিনি বিজেপির দালাল হয়ে যাচ্ছেন? সন্তোষ মিত্র স্কয়ারের আজ বিসর্জন, কার্যত দ্বাদশীর দিন, যেভাবে মানুষের উপচে পড়া ভিড় শেষ মুহূর্ত পর্যন্ত কেড়েছে, সেই যে সাইন কার্যত ছবি আপনারা যেটা দেখেছেন অপারেশন সিঁদুর, সেই যে গ্রাফিক্সের কাজ যেভাবে মানুষের নজর কেড়েছে, তার কেউ নয়, আমার সঙ্গে রয়েছেন অরিত্র দত্ত বণিক আর রুদ্রনীল ঘোষ তার পেছনে, আপনারা প্রত্যেকেই জানেন। কিন্তু এখনো পর্যন্ত অরিত্র অ্যারেস্ট হলো না, এত অরিত্রকে নোটিশ পাঠানো হলো, সবকিছু হলো, অরিত্র আজ বিসর্জনের দিন পর্যন্ত মানুষ কিন্তু দেখেছে, এটা কিন্তু আমাদের সাকসেস। প্রথমেই আপনাকে এবং বঙ্গ টিভির এই যে এত মিলিয়ন মানুষ যারা নিয়মিত আমাদের কথা শুনেছেন, দেখেছেন, তাদের সকলকে শুভ বিজয়ার প্রণাম জানাচ্ছি। এবং আজকে সত্যি মানে এটা সন্তোষ মিত্র স্কোয়ারের প্রজেক্টটা যখন আমরা শুরু করেছিলাম, তখন সত্যি আমাদেরও ধারণার মধ্যে ছিল না যে এটা এই পরিমাণে মানুষের ভালোবাসা পাবে। তার কারণ অপারেশন সিঁদুর একটা ভারতবর্ষের গর্বের প্রজেক্ট, এবং এইটার মধ্যে দিয়ে আমরা শুধু প্রজেক্ট নয়, এটা আমি মনে করি এটা একটা প্রতিশোধের এমব্লেম। যেভাবে আমাদের ভারতীয় নাগরিকদের হত্যা করা হয়েছিল, পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন যেভাবে আমাদেরকে রক্তাক্ত করেছিল, তার প্রতিশোধ হিসেবে যেভাবে ভারত সরকার, ভারতের সেনাবাহিনী যে লড়াইটা লড়েছে, সেই লড়াইটাকে আরো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই অপারেশন সিঁদুরের থিম। এবার এই নিয়ে শুরু থেকে খানিক বিতর্ক ছিল, তার কারণ অপারেশন সিঁদুর এটা আলটিমেটলি একটা রক্তাক্ত ইতিহাসের ওপর দাঁড়িয়ে আছে। এবার সবাই বলেছিলেন যে এইরকম একটা থিম নিয়ে কেন পুজোর মণ্ডপে আলোচনা ইত্যাদি। এবার দেখুন, আমি মনে করি প্রত্যেক মানুষের বলার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার। আমরা যেরকম আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে আমাদের রাজনৈতিক ওপিনিয়ন গুলো বিভিন্ন সময় দিয়েছি, আপনি আপনার সংবাদ উপস্থাপনা করার জন্য ইউটিউব প্ল্যাটফর্মটা পেয়েছেন। একজন লেখক তার যদি কিছু বলার থাকে তিনি একটা বইয়ের মাধ্যমে লিখছেন, একজন পেইন্টার ছবি আঁকছেন, একজন গায়ক বা নৃত্যশিল্পী তার গান বা নাচের মাধ্যমে এক্সপ্রেস করছেন। তো সেরকম ভাবেই পুজো মণ্ডপটা একটা পুজো আয়োজকদের টিমের কাছে একটা ক্যানভাস। তাদের যা বলার থাকে, যা বক্তব্য থাকে, সেই বক্তব্যটা তারা এই পুজোর থিমের মধ্য দিয়ে বলেন। সেটা কখনো ছোটদের গল্প হতে পারে, সেটা কখনো অপারেশন সিঁদুরের মতো থিম হতে পারে, সেটা যেরকম এবছর কলকাতা একাধিক সুন্দর সুন্দর পুজো হয়েছে, কেউ স্পিরিচুয়ালিটি নিয়ে কাজ করেছেন, কেউ হয়তো লীলা মজুমদারকে নিয়ে কাজ করেছেন, কেউ হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক্সের উপরে কাজ করেছেন।
তো এই যে হ্যাঁ, এই যে বিভিন্ন বিষয়গুলো, এই বিষয়গুলো হচ্ছে একটা ক্যানভাস। পুজো মণ্ডপটা তাদের কাছে একটা দৃশ্যপট, সেই দৃশ্যপটে আলো, ছায়া, শব্দ, রং এবং প্যান্ডেলের যে ইনফ্রাস্ট্রাকচার, যে আর্কিটেকচার, সেটার মধ্য দিয়ে একটা গল্প বলার চেষ্টা। এবার সন্তোষ মিত্র স্কোয়ারের পক্ষ থেকে সজল ঘোষ আমাকে এবং অভিনেতা রুদ্রনীল ঘোষকে আমন্ত্রণ জানান। এবং রুদ্রনীল ঘোষের তো দুটো পরিচয়, আমার কাছে তার দুটো ভিন্ন পরিচয় আছে। একটা অভিনেতা এবং ফিল্ম কর্মী, আরেকটা তিনি বিজেপির রাজনৈতিক ব্যক্তিত্ব। সেই পরিচয়টার সাথে আমার কোনো রাজনৈতিক যোগাযোগ নেই, কিন্তু অভিনেতা রুদ্রনীল ঘোষের সাথে আমি দশকের পর দশক ধরে ক্যামেরার সামনে যেরকম কাজ করেছি, ক্যামেরার পেছনেও আমরা একাধিক প্রজেক্টে কাজ করে ফেলেছি, বিভিন্ন টেকনিক্যাল প্রজেক্টে, কোথাও লেখালেখির কাজে ইত্যাদিতে। তো এইটা সন্তোষ মিত্র স্কোয়ারের মানুষজন যেহেতু জানতেন, আয়োজকরা, তো তারা অপারেশন সিঁদুরটা নিয়ে কাজ করবার সময় আমাদেরকে ডাকলেন পুজোর আগে এবং ডেকে বললেন যে যেহেতু আমরা চলচ্চিত্র বা মুভি নিয়ে কাজ করি, তো কিছু ভাবে যদি এই মণ্ডপটার মধ্যে এমন একটা লাইট অ্যান্ড সাউন্ড শো যদি করানো যেতে পারে, যেখানে অল্প সময়ের মধ্যে আমরা মানুষের কাছে এই আমাদের জাতীয়তাবাদী যে থিমটা, তার যে মূল আবেগটা, আমাদের যে বক্তব্যটা, সেটা পৌঁছে দিতে পারি। এবং তারপর রুদ্রনীল ঘোষ এবং আমি এটা চিত্রনাট্যটা লিখি, ভাবি পুরোটা নিয়ে। তারপর আমার এস টায়ার টিমের প্রায় 10-15 জনের একটা লম্বা ক্রু তৈরি হয়ে যায়। তারপর সাউন্ডের আরো 4-5 জন আসে এবং এখানে অনেক রকম প্রযুক্তির ব্যবহার হয়েছে। এখানে কিছুটা শুটিং করা হয়েছে, কিছু জায়গা তো শুটিং করা সম্ভব নয়, যেরকম যে কাশ্মীরের দৃশ্যগুলো বা প্রধানমন্ত্রীর কিছু দৃশ্য বা সোফিয়া কুরেশিদের দৃশ্য, সেই জায়গাগুলো আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই যেটা বলা হয়, জেন এআই, সেই জেন এআই ব্যবহার করে করেছি। কিছুটা কম্পিউটার গ্রাফিক্স এবং 3Dর কাজ আছে, তারপরে সেটা সাউন্ড প্রোডাকশন আছে এবং মিউজিক প্রোডাকশন আছে। এবং মজার ব্যাপার, আপনি যে জায়গা থেকে শুরু করলেন এই নোটিশ টোটিশের ব্যাপারটা, এর পেছনে একটা দীর্ঘ কনটেক্সট আছে, আমি সংক্ষেপে বলি। প্রথম যখন সন্তোষ মিত্র থেকে আমাদেরকে ডাকা হয়, আমি শুধু এখানে বলে নেবো, অরিত্র, যে ভাবনা নিয়ে তোমরা করেছো, বঙ্গ টিভির ক্যামেরায় ধরা পড়েছে, অসংখ্য দর্শক চোখের জলটা তাদের ঝরঝর করে পড়ছে, তারা চোখের জলকে নিয়ন্ত্রণ করতে পারছে না, যেভাবে ওরা দেখে বলছে এইভাবে মারা হয়েছে, মানে কার্যত তোমরা সাকসেস। কিন্তু আমি বলতে পারি, আমি দেখিয়েও দেবো ফুটেজ গুলো তোমার ইন্টারভিউ সাথে। হ্যাঁ দেখুন, এটা তো অবশ্যই আমরা দর্শকের কাছে কৃতজ্ঞ, তার কারণ আমাদের কাছে হিসেব ছিল প্রতিদিন গড়ে 1 কোটি মানুষ তারা এসেছেন। এবং একাদশীর দিন লাস্ট যখন গতকাল শো হচ্ছে, তখনও রাত্রি 2টোর সময় আমি ক্লাবের গ্রুপে ভিডিও দেখতে পাচ্ছি যে লক্ষ লক্ষ মানুষ। তো এই জায়গায় অবশ্যই যে কোনো শিল্পীর কাছে সেটা তখনই সফল কোনো প্রজেক্ট যখন সেটা দর্শক দেখছেন, ভালো বলছেন, প্রশংসা করছেন, সমালোচনা করছেন। যাই সবার যে ভালো লাগতে হবে তা তো না, কিন্তু মানুষ এসেছেন, দেখেছেন এবং তারপর তারা তাদের একটা মতামত তৈরি করেছেন। এটা আমাদের কাছে একটা বিরাট বড় প্রাপ্তি। এবং এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ এসছেন, বিভিন্ন পেশার মানুষ এসছেন, তারা প্রত্যেকে এসে আমাদের ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলেছেন, তার মানে কাজটা মানুষের কাছে পৌঁছেছে। এবং এই ইন্টারেস্টিং যে জায়গাটা, যে ব্যাকড্রপটা বলবার চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে আমাদের কি কি চ্যালেঞ্জ ছিল এবং আমরা কি কিভাবে সেই চ্যালেঞ্জটাকে মোকাবিলা করলাম। প্রথম আমাদের যে টেকনিক্যাল চ্যালেঞ্জেস গুলো ছিল, তার কারণ আমরা তো চলচ্চিত্র বা মুভি বানিয়ে অভ্যস্ত। তো মুভির ক্ষেত্রে যেটা হয়, আমাদের যে যেখানে দেখানো হয় সেই স্ক্রিনটা থাকে ফ্ল্যাট, মানে সেটা কম্পিউটার স্ক্রিনের মতো হতে পারে, সেটা মোবাইল স্ক্রিনের মতো হতে পারে, অথবা সেটা হল হতে পারে, যেখানে একটা সরল রৈখিক প্লেন থাকে। কিন্তু এখানে আমাদের প্রথম চ্যালেঞ্জ ছিল হচ্ছে, আপনারা যারা দেখেছেন, যে ওখানে একটা আঁকা বাঁকা একটা বক্ররৈখিক পাহাড়, সেই পাহাড়টা মাঝে মধ্যে কোথাও এরকম খাঁজ হয়ে ঢুকে গেছে, অন্ধকার, আবার ওখানে বিভিন্ন প্রপ রাখা রয়েছে, কারণ দিনের বেলাও তো মানুষ এসছেন, তখন লাইট অ্যান্ড সাউন্ডটা হয়নি, সেখানে অন্য কিছু দেখানো হয়েছে। এবার বিষয় হচ্ছে যে এই এবড়ো খেবড়ো একটা প্লেন, সেই তার উপরে আমাদের সেই সারফেসের উপরে 4-5টা প্রজেক্টর দিয়ে একটা জিনিস ফুটিয়ে তুলতে হবে। এবং তারপরে যে চ্যালেঞ্জটা আমাদের ফেস করতে হয়েছিল, সেটা হচ্ছে যে যেহেতু এটা সিনেমায় যেরকম হয়, একটা শুরু থাকে একটা শেষ থাকে, আমরা হলে ঢুকছি, আলো নিভে যাচ্ছে, আমরা জানছি ছবিটা স্টার্ট হলো এবং ছবিটা শেষ হলো, এক্সিট গেটের দরজা খুলে গেল, আমরা বেরিয়ে গেলাম। এখানে যেটা হচ্ছে যে কোনো নির্দিষ্ট স্টার্ট এবং এন্ড নেই, এটা সমান একটা লুপের মতো চলতে থাকে। এবং কখন মানুষ আসছেন এবং কখন তিনি বেরোচ্ছেন তার কোনো নির্দিষ্ট সীমারেখা নেই। হয়তো যে মানুষটা ঢুকছেন তখন হয়তো ছবির লাস্ট দৃশ্যটা চলছে, হয়তো অপারেশন সিঁদুরের যুদ্ধক্ষেত্রটা চলছে, বা তিনি হয়তো প্রাইম মিনিস্টারের যখন স্পিচটা চলছে তখন তিনি ঢুকছেন, বা ওপেনিং সিনটা দেখছেন। ফলে কে কখন এসে কোন মুহূর্তে এক্সপিরিয়েন্স করছেন সেটা আমরা জানি না। কিন্তু ওই গেট থেকে ঢোকা থেকে শুরু করে ওই মণ্ডপের ভেতরের গুহার দরজা পর্যন্ত যাওয়ার মধ্যে 2-2.5 মিনিটের সময় লাগে।
এই 2.5-3 মিনিটের মধ্যে গোটা গল্পটাকে আমাকে এমন ভাবে বলে দিতে হবে, কারণ মানুষকে আমি দাঁড় করিয়ে রাখতে পারবো না। 10 জন মানুষ দাঁড়িয়ে গেলেই পেছনে একটা ধাক্কাধাক্কি, একটা স্ট্যাম্পেড সিচুয়েশন হয়ে যাবে। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই আপনার প্রথম প্রশ্নের সাথে এটা খুব লিঙ্ক। তার কারণ প্রথম যখন আমরা ক্লাবে উপস্থিত হয়েছিলাম, কারণ আমাদের যে টিম এস্টার এটা একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি, এবং এখানে আমাদের তো বিজেপি বা তৃণমূলের সাথে কোনো সম্পর্ক নেই। আমাদেরকে আমাদের মেধার এগেনস্টে ডাকা হয় ছবি বানানোর জন্য। কেউ যদি মনে করেন যে আমরা ভালো বিজ্ঞাপন বা ভালো ছবি বানাই, আমাদেরকে ডাকা হয়, আমরা সেই ছবিটা তৈরি করে দিয়ে আসি। কিন্তু এখানে মুশকিলটা হয়ে গেল যে রাজনীতি করতে করতে বাংলার সাংস্কৃতিক এবং বাণিজ্য প্রেক্ষিতটা এমনই হয়ে গেছে যে এখানে প্রতিটা কাজের মধ্যে মানুষকে বলে দিতে হয় আলাদা করে যে না, এটা আমি তৃণমূলের জন্য করেছি বা এটা আমি বিজেপির জন্য করেছি, সেই জন্য আমার দলের সাথে ওইটা আলাদা। আরে বাবা, এটা তো প্রফেশনাল ফিল্ড। আজকে যদি আমাকে আগামী বছর পুজোয় শ্রীভূমি ডাকে, আমি কি করবো না কাজটা? তখন কি আমার বলতে হবে আপনি চোরেদের দলে গেলেন? আরে বাবা, শ্রীভূমি একটা ক্লাব, সে আমাকে যদি একটা অনুষ্ঠানের জন্য ডাকে এবং সৎ উপায়ে আমি আমার শ্রমটা বিক্রি করে যদি কোনো মজুরি পাই, আমার 20-25 জনের টিম যদি সেটা মজুরি পায়, সৎ উপায়ে রোজগার করা, সেটা একটা ইকোনমিক অ্যাক্টিভিটি। এর সাথে রাজনৈতিক আদর্শের কোনো সম্পর্ক নেই। কিন্তু রাজনৈতিক নেতারা সব যেহেতু দখল করে নিচ্ছে, যেমন শ্রীভূমি হতে পারে, যেমন ফিরাদ হাকিমের পুজো হতে পারে, যেমন সুরুচি সংঘ হতে পারে, যেমন সজল ঘোষের সন্তোষ মিত্রস্কর হতে পারে, তো ওই জন্যই সবাই বলছে এটা নাকি আর সার্বজনীন থাকছে না। দেখুন, এটার মূল কারণটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় ব্লান্ডার যেটা তারা করেছেন সেটা হচ্ছে রাজনীতিটাকে প্রফেশন বানিয়ে ফেলেছে। এখন যারা রাজনীতিতে আসছেন, আগে যেটা হতো প্রত্যেকে অন্যান্য জায়গায়, কেউ আইনজীবী, কেউ সফল ব্যবসায়ী, কেউ একজন ডাক্তার, সে রাজনীতি করছেন, কেউ একজন সিনেমা আর্টিস্ট, সে বা থিয়েটার কর্মী, তিনি রাজনীতি করছেন। এখন এখানে এসে আপনারা দেখুন যে ভালো ভালো থিয়েটার কর্মীরা যখন আসছেন, তাদের থিয়েটারটা লাটে উঠে যাচ্ছে, তাদের রাজনীতিটা ব্রেড অ্যান্ড বাটার হয়ে যাচ্ছে। রাজনীতি যখন জীবিকায় পরিণত করে দিচ্ছেন, তো তখন জীবিকার মতো করেই সেটাকে দেখতে মানুষকে বাধ্য করা হচ্ছে। সেখানে শিল্প, সৃজনশীলতা, সিনেমা, বই, গল্প, থিয়েটার, এগুলোর আর কোনো গুরুত্ব থাকছে না। এবার এই যে ডিউরেশন নিয়ে, আমি যখন সন্তোষ মিত্রতে প্রথম উপস্থিত হয়েছিলাম, আমি তখনই শুনেছিলাম যে এরকম নাকি পুলিশের কাছ থেকে একটা নোটিশ এসেছে যে লাইট অ্যান্ড সাউন্ড শো নাকি ওখানে কিছু, আরো অনেকগুলো ডাইরেকশন ছিল, এত সিসিটিভি বসাতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। তো লাইট অ্যান্ড সাউন্ডও সেখানে বাতিল, এটা বলা ছিল। তো এবার আমি প্রথম দিন আমাকে একটা কাজে ডেকেছে, মানে পৌঁছেই এরকম একটা ডিমোটিভেটিং কথাবার্তা শুনছি, আমার এবং আমার লেগেছিল। তো আমার মনে হয়েছিল যে আমার দায়িত্বশীল নাগরিক হিসেবে ক্লাবের অথরিটির সাথে যা হয় হোক, বা কোনো রাজনৈতিক দলের সাথে যা ক্ষেপ আক্ষেপ তাদের থাকুক, সেটা আমার দেখার দরকার নেই, কিন্তু আমার একজন সৃজনশীল টিমের আয়োজক হিসেবে আমার উচিত পুলিশের সহযোগিতা চাওয়া এবং পুলিশকে সহযোগিতা করা। তো আমি এবং আমার টিমমেট আত্মজ আমরা প্রথম পৌঁছে যাই মুচিপাড়া থানায় ফিজিক্যালি, এবং সেটা প্রথম দিন ক্লাবের মিটিং এর পরেই, পুজোর অন্তত 7-10 দিন আগের কথা বলছি। এবং সেখানে গিয়ে আমরা ওসি সৌম্য ঠাকুর, মুচিপাড়া থানার ওসি, তার সাথে আমরা দুজনে গিয়ে ফিজিক্যালি কথা বলে আমরা স্পষ্টভাবে জানাই যে দেখুন, আমরা সৎ উপায়ে এই কাজটা করছি, ক্লাব থেকে আমাদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছে একটি চলচ্চিত্র বানানোর জন্য, এবং আমরা কি বানাবো, কতটা বানাবো, কি কি ধরনের ভিজুয়াল ভাবছি, সেগুলোর কিছু রাফ স্কেচ, যেরকম স্টোরি বোর্ড বলে, আমাদের কাছে কিছু তৈরি ছিল মোবাইলে। আমরা সেটা থানায় ওসির ঘরে বসে তাকে আমরা দেখাই। তারপর ওসি নিজে বেরিয়ে আসেন আমাদের সাথে, তিনি আমাদের সাথে মাঠে আসেন, মাঠে এসে তিনি মাঠটা পুরোটা দেখেন এবং সাউন্ড বক্সের গতিবিধি কিরকম হবে সেটা দেখাই। এবং ওইখানে দাঁড়িয়ে আমি প্রথম তাকে বলি যে আমাদের পরিকল্পনা এটাই, যেহেতু এখানে খুব লাউড সাউন্ডের ব্যবহার আছে, তাই সাউন্ডের স্পিকারগুলো সবই যেন ময়দানের দিকে অভিমুখে থাকে, বাইরের দিকে যাতে না যায়। তাই যখন মানুষ আসবেন তখন সে সাউন্ডটা শুনবেন, কিন্তু গলিতে গলিতে আমরা কোনো স্পিকার দেবো না, যাতে মানুষের মধ্যে কোনো অ্যাংজাইটি, কারণ লক্ষ লক্ষ মানুষ আসছে, ওখানে গুলিগোলার শব্দ হলে মানুষ আতঙ্কিত হতে পারেন, একটা ধাক্কাধাক্কি হতে পারে। সেজন্য আমাদের প্রথম থেকেই সিদ্ধান্ত ছিল যে ময়দানে আসছেন যখন, আপনি মণ্ডপে ঢোকার আগে দেখছেন, শুনছেন, আবার বেরিয়ে যাচ্ছেন, আপনি আর শব্দ পাচ্ছেন না। হ্যাঁ, গান শুনছেন, অন্য মেলায় ঘোরাঘুরি করছেন, খেলাধুলো করছে বাচ্চারা, অডিও ভিজুয়ালটা শুধু মণ্ডপে লিমিটেড, এগুলো সব আমরা ওসিকে বলি। এবং তারপর তিনি আমাদের প্রথম গাইড করেন যে এটা 2.5 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করো, কিভাবে, কারণ লোক দাঁড়ানো যাবে না। তখন আমাদের প্রথম থেকেই উদ্দেশ্য ছিল যে বিশৃঙ্খলা সৃষ্টি করার তো একটা পুজো আয়োজকের উদ্দেশ্য হতে পারে না। আজকে আমি একটা সিনেমা বানালাম, তাতে ধাক্কাধাক্কিতে 5টা লোক আহত হলো, আমি তো বাড়িতে বসে আনন্দ করবো না তার জন্য, সে তো আমাকে ব্যথিত করবে যে আমার কাজের জন্য 5টা লোকের ক্ষতি হলো। তো সেই জায়গায় আমাদের প্রথম থেকেই উদ্দেশ্য ছিল পুলিশের সাথে সহযোগিতা করে কাজটাকে সুষ্ঠুভাবে দেখানো।
তারপর আমরা বাড়ি চলে এলাম, আমরা অফিসে বসে এবার আমাদের টিমটা সেট আপ হলো, কাজ করা শুরু করলাম। আমি ওসি সৌম্য ঠাকুরকে 18ই সেপ্টেম্বর, যেটা আমি আমার ফেসবুক পেজেও দিয়েছি, যে আমি তাকে একটা প্রাইভেট ইউটিউব লিঙ্ক করে প্রথম যে ড্রাফটটা তৈরি হলো, আমরা প্রথম ভার্সনটা তাকে দেখালাম ফর কলকাতা পুলিশ, এক্সক্লুসিভলি ফর কলকাতা পুলিশ, যে আপনারা প্রশাসনিক নজরে একবার দেখে নিন যে এরকম ঘটনা, আমরা কিছু ঘটনাবলী দেখাচ্ছি, এখানে আপনাদের কিছু বদল করবার দরকার আছে কিনা। এবং তারপর রেগুলারলি আমাদের কথোপকথন চলেছে, কি কি জায়গায় ছোট করা উচিত, বড় করা উচিত, কি কি ভাবে ভাবছি, আমরা তার সাথে কথা বলেছি। সজল ঘোষের পেজে যখন প্রি টিজার একটা তিনি ছেড়েছিলেন, যে প্রথম লুক জাস্ট সেটাইপের, এই ভিজুয়ালটা সজল ঘোষের কাছে পৌঁছানোর আগে প্রথম কলকাতা পুলিশের ওসির কাছে পাঠিয়েছিলাম আমি, যে এরকম একটা টিজার দেওয়া হচ্ছে, আপনি একবার দেখে নিন। তারপরে সজল ঘোষ কিন্তু তার নিজের, এরপরে অপারেশন সিঁদুরের উদ্বোধন করলেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেদিন আমার টিমের কলাকুশলীদেরকে নিয়ে আমি দর্শক আসনে উপস্থিত ছিলাম। সেখান থেকে আমরা যখন অনুষ্ঠান ছেড়ে বেরোচ্ছি, আমার সাথে সামনাসামনি পড়ে গেলেন ওসি সৌম্য ঠাকুর। আমি সৌজন্য বিনিময় করলাম এবং তখন তিনি বললেন যে তার মনে হচ্ছে যে ভিডিওটা যদি আরো কিছু জায়গা একটু কাটছাট করা যায় তার হয়তো সুবিধা হয়। আমি সঙ্গে সঙ্গে সেখানে দাঁড়িয়ে, সেটা কিন্তু রাস্তায় পাবলিক প্লেসে আলোচনা হচ্ছে, আমি সঙ্গে সঙ্গে তাকে বললাম যে আপনি যখন বলছেন, আমি আরো চেষ্টা করছি আরো কিছু কাটছাট করা, আমি আগামীকালই আমার প্রজেকশন টিমের সাথে বসে এটাকে মডিফাই করছি। তার কারণ এই প্রজেক্টটা কনস্ট্যান্টলি চেঞ্জ হতে হতে গেছে। ট্রায়ালে যা দেখেছেন, মেন ফিল্ম কিন্তু তার থেকে বেশ খানিকটা আলাদা, কারণ ট্রায়াল যখন রিলিজ করা হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম কিছু জায়গায় শব্দের পরিবর্তন প্রয়োজন, তাই পুলিশ বলার পরেও কিন্তু আমরা আলোচনা শুরু করে দিয়েছিলাম আরো কিছু যদি কাটছাট করা যায়। এই ঘটনা যেদিন অমিত শাহজি এলেন, আমি ক্লাবের ময়দান ছাড়লাম ওসি সৌম্য ঠাকুরের সাথে বার্তা বিনিময় করে, পরের দিন সকালবেলা আমার কাছে ফোন এলো একটি নম্বর থেকে, দেখলাম মুচিপাড়া থানার কলকাতা পুলিশের নম্বর উঠছে। আমি তখন মেট্রোয় ট্রাভেল করছি, কারণ আমার তো চুরির পয়সা নয়, আমি পাবলিক ইয়েতে ট্রান্সপোর্ট ব্যবহার করি এবং আমার ওই চোরেদের মতো বাউন্সার নিয়ে ঘুরে বেড়াতে হয় না, আমি সাধারণ মানুষের সাথেই যাই, তার কারণ আমি একটা সাধারণ মানুষ। অভিনয় সিনেমাটা আমার পেশা, কিন্তু আমাকে চোরেদের মতো বাউন্সার নিয়ে, ওই বন্দুক উঁচিয়ে গানম্যান নিয়ে ঘুরে বেড়াতে হয় না। না আমার কোনো কারণ, আমি তো অন্যায় চুরি ছেঁচড়ামি করিনি, আমাকে মানুষ মারবে কেন? আমি একজন সৎ পেশাদারী মানুষ, আজ অব্দি জীবনে 1 টাকা কারোর থেকে চুরি করে খাইনি, আমার জীবনে কোনো কালো কারবারি নেই, কোনো কাগজ আমার কালো নয়, প্রত্যেকটা জিনিস সাদা, জীবনে যা করেছি সাদা পথে রোজগার করেছি, প্রত্যেকটা জিনিস ট্যাক্স দিয়ে করি। তো আমি কেন গানম্যান নিয়ে ঘুরবো? আমার নিরাপত্তার অভাব বোধ করি না আমি এই কলকাতার, কারণ আমি, যদি কেউ মনে করে আমি মারবে তাহলে মারবে। তো এইখানে বিষয়টা হচ্ছে যে আমি মেট্রো করে যাচ্ছিলাম, এবার আমি দেখি লাগাতার ফোন আসছে, এবং মেট্রোয় আপনারা সকলেই জানেন একটা ম্যাসিভ ভিড় হয় এখন নিয়মিত, তো কোনো রকমে দাঁড়িয়ে আছি, ফোন আসছে, আমি হ্যালো, কেটে যাচ্ছে লাইন, তো বলে মুচিপাড়া থানা থেকে বলছি। হ্যালো স্যার, আমি মুচিপাড়া থানার এসআই, না এএসআই কি একজন উজ্জ্বল না কি নাম, তিনি ফোন করলেন। আমি তখন সঙ্গে সঙ্গে বললাম যে স্যার আমি তো মেট্রোয় আছি, আমি কিছুই বলতেও পারছি না, শুনতেও পাচ্ছি না, আমাকে একটু সময় দিন, আমি নেমে আপনাকে ফোন করছি। আমার কিছু মুহূর্ত পর আবার ফোন, আমি আবার ফোন ধরি এবং ওই কাটা কাটা এতে আমি যাকে জিজ্ঞেস করি যে আপনি কি হয়েছে, মানে তখন এমন ভাবে, আপনি কোথায় আছেন এক্ষুনি বলুন, একটা নোটিশ আপনাকে নিতে হবে। আমি কোথায় আছি মানে, আমি কি আসামি নাকি, আমি কি পালিয়ে বেড়াচ্ছি নাকি, কোথায় আছি মানে, আমি কলকাতা শহরে মেট্রোয় আছি, যাচ্ছি আমার অফিসে, আমার দৈনন্দিন যা কাজ আছে সেটা করতে হবে। না আপনি কোথায় আছেন বলুন, আর নোটিশ জানেন, নোটিশটা কিসের নোটিশ, কি অপরাধ আমার? তখন বলছে না, লাইট অ্যান্ড সাউন্ড নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে, আপনাকে নোটিশটা নিতে হবে। আমি নোটিশটা নেবো কেন? বলছে না, এটা ওসির অর্ডার। আমি তো নোটিশটা নেবো না, কারণ আপনি ক্লাব অথরিটিকে জানিয়েছেন, আপনার প্রথম দায়িত্ব তো ক্লাব কোম্পানিকে জানানো। এবার আমি ওসিকে তারপর সঙ্গে সঙ্গে বলি যে আমি ওসির অর্ডার না কার অর্ডার আমার জানার দরকার নেই, এবং আমি চাঁদে আছি না মাটির তলায় আছি না আকাশে উড়ে বেড়াচ্ছি সেটাও আপনাকে আমি বলবো না, আপনার কোনো নোটিশ আমি নেবো না, আপনার যা করণীয় আপনার যেখানে বলা করে নিন। কারণ আপনি যেভাবে অভিযুক্ত আসামির মতো আমাকে ফোন করে বলছেন কোথায় আছেন, এক্ষুনি নোটিশ দিতে হবে, ওসির অর্ডার, মনে হচ্ছে বোধহয় কোনো চুরি ডাকাতি করে পালিয়ে যাচ্ছি ওদের ব্যাংক থেকে টাকা নিয়ে, এবার আমাকে পাকড়াও করে আমাকে, হ্যাঁ মানে পালিয়ে বেড়াচ্ছে, অ্যাবসকন্ডিং মনে হচ্ছে, যে আসামি, যে কোথায় আছেন এক্ষুনি আসুন ইত্যাদি। এবার আমি সঙ্গে সঙ্গে ওসিকে তখন মেসেজ করে জানাই যে এই নোটিশটি আমাদের জন্য প্রযোজ্য নয়, কারণ আপনার সাথে কথা বলে এলাম, এবং তখনই এই ওসির মানে ব্যবহারটা এবং তার এই ফ্লিপ ফ্লপের রাজনীতিটা আমি বুঝে গেলাম। তার কারণ আমি ওসিকে সরাসরি সেই মেসেজটি করি যে আপনি এতটাই একজন অসৎ মানুষ, এবং এটা আমি তাকে মানে এই নয় যে টিভিতে তাকে মানে আপনার চ্যানেলের মাধ্যম দিয়ে বলছি, তাকে ব্যক্তিগতভাবে মেসেজ করে এই কথাটা বলা সৎসাহস আমার ছিল, আমি করেছিলাম যে আপনি এতটাই একজন মিথ্যাবাদী মানুষ যে আপনি আমার টিকিও ধরতে পারতেন না যদি আমি স্বেচ্ছায় আপনার সাথে গিয়ে কথা না বলতাম। আমার অফিস এখানে ঠান্ডা ঘরে বসে একটা সিনেমা বানিয়ে দিয়ে দিতাম,
ক্লাবে চলতো, কে জানতে যেত কে কি বানাচ্ছে না বানাচ্ছে? আমি সজল বাবুকে বলে দিতাম আমার নাম দেবেন না, মিটে যেত। কিন্তু আমি কিন্তু সেটা করিনি, তার কারণ প্রত্যেকটা জিনিস না সজল বাবু আমাকে যে বেতনটা দিয়েছেন সেটা কোনো কালোবাজারি ট্রানজাকশন করে দিয়েছেন, ব্যাংক মারফত এসছে টাকাটা, আমিও ট্যাক্স দিয়ে সেই টাকাটা গ্রহণ করেছি। আমার যারা আর্টিস্ট তারাও প্রত্যেকে ব্যাংক মারফত টাকাটা পেয়েছেন, রোজগার করেছেন। এটা তো কোনো কালোবাজারি চুরির পয়সা লেনদেন হচ্ছে না। তো সেই জায়গায় সজল বাবুও চাননি যে কোনো এখানে লুকোচুপি হবে, আমিও চাইনি কোনো অসৎ এমন কিছু কাণ্ড কারখানা করবো যেটা মানে আমাকে লুকিয়ে বেড়াতে হবে। তো আমরা শুরু থেকেই পুলিশের কাছে স্বেচ্ছায় গেছিলাম যে যাতে পুলিশেরও আমরা সহযোগিতা পেতে পারি, এবং আমার কোনো কাজের জন্য যাতে পুলিশ প্রশাসনের কোনো রকম সমস্যা না হয়, কারণ এখানে বহু মানুষ। তাহলে যেচে হেল্প করতে গিয়ে মানে বাসটা নিজেই নিতে হলো। আমাদের এখানে বাংলায় এখন এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যে আপনি সৎ পথে থাকলে আপনার বিপদ। আমার দোষটা হয়ে গেছে, আমার অপরাধ বা অফেন্সটা হয়ে গেছে যে আমি সত্যির পথটা বেছে নিয়েছিলাম। কারণ আমি তো চুরি করে, লোকের চাকরি চুরি, কয়লা চুরি, গরু চুরি, বালি চুরি ইত্যাদি করে আমি রোজগার করি না। আমি কিছু কাজ শিখেছি, সেই কাজটা আমি করি, আমার দল তৈরি করে আমার সংস্থা এস্টায়ারের মাধ্যম দিয়ে আমি এটা কাজটা অপারেট করছি। যদি কেউ মনে করেন যে আমি কাজটা সঠিকভাবে জানি, তারা আমার দলকে ডাকেন, কাজ করি, মাইনা নিই, ট্যাক্স দিয়ে সে রোজগারটা করি, বাড়ি চলে যাই। তো সেই জায়গায় আমার যেটা অপরাধ হয়ে গেছিল সেটা হচ্ছে আমি স্বেচ্ছায় সততার পথটা নিয়েছিলাম, এবং নিয়ে স্বেচ্ছায় পুলিশের সহযোগিতা চেয়েছিলাম এই কারণেই যাতে মানুষের বিপদ নয়। কারণ আমি তো একজন দায়িত্বশীল বাংলার নাগরিক, আজকে আমি আইন অমান্য করবো কেন? আমার উচিত ছিল হয়তো চুপ করে চুরি করে কাজটা করে চলে আসা অন্যান্য 5টা তৃণমূল নেতার মতো। কারণ পার্থ চ্যাটার্জি যখন চাকরি চুরি করেছেন তখন এই কলকাতা পুলিশ কোনো নোটিশ দিতে পারেনি, তখন ফোন করতে পারেনি। হ্যাঁ, এই করে ফেলেছে, গরু চুরি হচ্ছে, কয়লা চুরি হচ্ছে, এইগুলো তখন কলকাতা পুলিশ নোটিশ দিতে পারে না, খুঁজে পায় না নাকি তাদেরকে, তখন সিবিআই, ইডি, এনআইএ এদেরকে ধরে, খাগড়াগড়ে বোম ফেটে চলে যাচ্ছে, খুঁজে। কিন্তু আমি স্বেচ্ছায় সৎ উপায়ে কাজটা করতে গেলাম বলে আমাকে নোটিশ দেওয়ার কথা মনে পড়লো। তো সেই জায়গায় আমি সত্যের পথ বেছে নিয়েছিলাম, এবং মা দুর্গার আশীর্বাদে সেই সত্যের পথই জয়ী হয়েছে। কারণ আমি মনে করি চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। স্বামীজি বলে গেছিলেন, সেই কথা এখনো প্রচলিত, যে আজ অব্দি পৃথিবীতে কোনো জিনিসই মিথ্যার পথে বেশি দূর সফল হওয়া যায় না। প্রাইমারিলি দেখে হয়তো ওসি আর ডিসি যারা আছেন ওখানে লালবাজারে বসে খুব আনন্দ নিলেন যে একদম শায়েস্তা করেছি, কিন্তু আলটিমেটলি মুখ পুরলো আপনাদের। কেন মুখ পুরলো? তার কারণ আপনি আমাকে একটা নোটিশ দিয়ে ভাবলেন, মুখ্যমন্ত্রী হয়তো বলে পাঠিয়েছেন যে পুজোটাকে কিভাবে বানচাল করা যায়। কারণ ক্লাবকে অন্তত 7-10 থেকে 10টা নোটিশ দিয়ে ফেলেছে, হয়ে গেছে, এটা ডেলিভার্ড। কিন্তু এইবার কাউকে একটা দরকার তো অশান্তি তৈরি করার জন্য, কারণ এরা তো চক্রান্তকারী। পুলিশ ব্যবস্থাটার মধ্যে কোনো স্বচ্ছতা নেই, পুলিশকে যেভাবে বলা হয় পুলিশ সেইভাবে এনাক্ট করে। আজকে পুলিশ ওই আমি দাবড়ানোর পরে আমাকে নোটিশটা আর দিতে সাহস পেলো না, কারণ জানলো বিপদে পড়ে যাবে, কারণ সত্যের পথটা নিয়ে নিয়েছি। তখন প্রজেক্টর কোম্পানিকে নোটিশ দিল। নোটিশ দিয়ে কি চাইলো? নোটিশ দিয়ে চাইলো হচ্ছে ক্লাবের সাথে কি চুক্তি আছে, তাদের ট্রেড লাইসেন্স, জিএসটি সার্টিফিকেটে কি জিএসটি দিয়েছে কিনা। প্রথম কথা, এগুলো কোনোটাই কলকাতা পুলিশের ওইভাবে জিএসটি দেখা কি পুলিশের কাজ? আর যদি আপনার মনে হতো যে ট্রানজাকশনটা ভুয়ো হচ্ছে বা এখানে কোনো একটা গোজামিল রয়েছে, আপনি 15 দিন আগে যখন আমি আপনার অফিসে বসে কথা বলে এলাম, আপনি তখন চাইলেন না কেন যে কে কি কাজ করছে তার আইডেন্টিটি দাও, তার ডকুমেন্ট সাবমিট করো, বা স্ক্রিপ্ট কিছু থাকলে সেটা দাও, এইভাবে লিখিত চিঠি দাও, অ্যাপ্লিকেশন দাও, কিছুই চাইলেন না। বলছি একটা পুজোয় একটা গ্রাফিক্স এর কাজ করতে গিয়ে, একটা পরিচালনা করতে গিয়ে এত ঝুঁকি ঝামেলা মানে পড়তে হচ্ছে। তুমি যদি তৃণমূল করতে তোমায় মনে হয় পড়তে হতো না নাকি? শুধু আমাকে যে ঝক্কি পোহাতে হচ্ছে তাই নয়, যে প্রজেক্টর কোম্পানির বাইরের থেকে কিছু টেকনিশিয়ান এসেছিলেন, তারা যে হোটেলে বা বাড়িতে ছিলেন সেখানে রাত্রেবেলা গিয়ে দরজা নাড়িয়ে তাকে হুমকি দিয়ে নোটিশটা দিয়ে আসা হয়েছে। ফলে এই জায়গায় আপনি ভাবুন যে এই যে জয়পুর, বম্বে থেকে যে টিমটা এসছিল কাজ করতে, আগামী দিন কোনো সৃজনশীল কাজে যদি ওদেরকে ডাকি, ও কি আসার আর মানে মানে প্রকাশ করবে ইচ্ছে? ও তো বলবো বা বাংলায় কাজ করতে যাবো না। কারণ এ তো শুধুমাত্র সন্তোষ মিত্র স্কোয়ারের প্রজেক্টর সাপ্লাই করছে না, এ তো রেড ফোর্টের কাজ করছে, দিল্লিতে কাজ করছে, জয়পুরে কাজ করছে, ব্যাঙ্গালোরে কাজ করছে। বাংলার কাজ হচ্ছে সন্ত্রাস। একটা আবহ তৈরি হলো যে এখানে কাজ করতে এলে আপনাকে পুলিশ হুঁশিয়ারি দেবে, নোটিশ দেবে, গ্রেফতার করবে, মারবে, ধরবে, এরকম। অথচ পুজো আজকে আমাদের যেটা ভুল হয়েছে, আমাদের প্রথম ভুল হয়েছে সৎপথ নেওয়া, দ্বিতীয় ভুল হয়েছে যে তৃণমূলের দাসত্ব স্বীকার না করা। আমরা যেহেতু স্বাধীনভাবে ব্যবসা করে খাচ্ছি, কারোর সাথে কোনো রকম আপোষ করছি না, তাই খুব সহজেই, যেহেতু সজল ঘোষের পুজো, এবং তৃণমূল কত বড় বোকা আপনি ভেবে দেখুন, যে পুজোর আয়োজক বিজেপি নেতা সজল ঘোষ, কিন্তু সজল ঘোষ কি একা মণ্ডপ খাটিয়েছেন, না সজল ঘোষ একা লাইট তৈরি করেছেন, না রং করেছেন?
সজল ঘোষ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ক্লাবের দীর্ঘদিনের একজন প্রশাসক হিসেবে আজকে তিনি এটা জেনারেশনের পর জেনারেশন পুজোটা আয়োজন করছেন। আজকে ওখানে যদি পুজোটা বন্ধ হতো, সজল ঘোষ কি একা বিপদে পড়তেন, নাকি আমি একা বিপদে পড়তাম? বিপদে পড়তেন কারা? ওখানে কয়েকশো শ্রমিক শিল্পী রাত দিন এক করে মাসের পর মাস কাজ করেছেন। ওই ট্রায়াল রানের পরের দিন প্রজেকশনে একটু গন্ডগোল ছিল বলে রঙের টিম এসে আবার ওই পাহাড়ের সামনের অংশটা রং বদল করেছে যাতে প্রজেকশনটা আর একটু বেটার কোয়ালিটির দেখা যায়। তো এই মানুষগুলো কি বিজেপি করে বলে ওখানে কাজে এসছে? ওখানে তো হয়তো তৃণমূলের ভোটার আছে, ওখানে হয়তো শ্রমিক শিল্পীদের মধ্যে হয়তো বিজেপির ভোটার আছে, সিপিএম এর ভোটার আছে। তা এটা তো মানুষের জীবিকা। মাথাগুলোকে খুঁজে বার করেছে ওনারা, তো পেয়ে গেছে তোমাকে, তুমি অমনিতে তো তোমাকে নোটিশ দিতে পারবে না, তুমি যেভাবে কথাবার্তা বলো ওনাদের একদম ঠিক জায়গায়। এদের একটা স্ট্র্যাটেজি আছে। স্ট্র্যাটেজি হচ্ছে যে এনারা মানুষকে এই যে একটা ফিয়ার ফ্যাক্টর, ভয়ের আবহ তৈরি করা, এটাই এখন প্রশাসনের একমাত্র পথ। তার কারণ আজকে উন্নয়নের কথা বললে মানুষ আর শুনছেন না, কারণ বুঝে গেছে, নাগরিকরা বুঝে গেছে উন্নয়ন টুন্নয়ন ঢপের চপ, এগুলো বলে বলে ভোটের পর ভোট চলে আসে যায়, কিছুই লাভ হয় না। কোনো সত্যি কথা, আইন, আদর্শ, শৃঙ্খলা এসবের কথা বললে মানুষ আর শুনছে না। তো তাহলে আমি একটা নাগরিকদেরকে যে শাসন করব কিভাবে? ভয়ের আবহ তৈরি করে। আজকে ওরা চাইছিল কোনোভাবে আমি একটু ভয় পেয়ে যাই, হ্যাঁ আর যাবো না, তাহলে পরের দিন থেকে বাবা যদি গ্রেফতার হয়ে যাই। কিন্তু ওরা পরাজিত হলো কোথায়? ওরা পরাজিত হলো আমি যখন স্বেচ্ছায় সততার সাথে আমি যখন কাউন্টার দিলাম যে আমি সৎ উপায় গেছি, আপনি আমাকে নোটিশ দেবেন না, গ্রেফতার করুন, কিন্তু আমিও কিন্তু আদালতে এই নথিগুলো, এই তথ্যগুলো, এই চ্যাটগুলো, এই যে কথোপকথন হয়েছে দিনের পর দিন ধরে, এগুলো কিন্তু আমি তখন আদালতে জজ সাহেবের সামনে উপস্থাপনা করব। তখন এরা বুঝে গেল যে একে এই সমস্ত হুমকি চুমকি ধমকি দিয়ে কাজ চালানো যাবে না, কারণ এই ব্যক্তিটি সৎ। তখন এরা চুপ করে গেল। না হলে এদের একটাই উদ্দেশ্য ছিল, এদের মূল বক্তব্যটা হচ্ছে যে জাতীয়তাবাদকে এরা চায় না। এদের অন্য একটা প্রবলেম আছে। এদের দুটো প্রবলেম আমি অ্যানালাইজ করেছি এখনো পর্যন্ত। এদের প্রথম মুশকিল হচ্ছে অপারেশন সিঁদুর, সেনাদেরকে নিয়ে সেলিব্রেশন, সেইটা কেন সজল ঘোষ করবে? আরে শ্রীভূমির করা উচিত ছিল তো, শ্রীভূমি কেন করলেন না? অপারেশন সিঁদুর একটা জাতীয়তাবাদী পুজো, এটা কেন নাকতলা উদয়নে হয়নি? এটা কেন চেতলাতে হয়নি? এটা 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 কেন সুরুচিতে হয়নি? আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কেন দেশ বিদেশে ঘুরে ঘুরে অপারেশন সিঁদুরের প্রচার করলেন? তার কারণ এটা দেশের সাফল্য। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের জেনারেল সেক্রেটারি হিসেবে এবং একজন এমপি হিসেবে তিনি যখন বিভিন্ন দেশে গিয়ে ঘুরছেন, তখন কি তিনি বিজেপির দালাল হয়ে যাচ্ছেন? তিনি তো দেশের কথাটা প্রচার করছেন। তাহলে সেইটা যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বিদেশে গিয়ে প্রচার করতে পারেন, তাহলে সজল ঘোষ আজকে এই ময়দানে দাঁড়িয়ে যদি প্রচার করেন, দেশের সেনাবাহিনীকে করেন, কি সমস্যা? কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা সৃষ্টি করতে হবে। দ্বিতীয় প্রবলেমটা এদের হয়ে গেছে যে ওখানে মাঝখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখটা দেখানো হয়েছে। আরে মহা মুশকিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে মুখ, সেই মুখটা তো প্রধানমন্ত্রী হিসেবে দেখানো হয়েছে, বিজেপি নেতা হিসেবে দেখানো হয়নি। আজকে দুর্গাপুজোয় মা দুর্গার ছবি ছোট, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা বড়, সেই নিয়ে কি আমরা বলতে গেছি? তার কারণ মুখ্যমন্ত্রীর ছবিটা থাকছে মুখ্যমন্ত্রীর পদ হিসেবে, চেয়ারটাকে সাজেশন করা। আজকে ফিল্ম ফেস্টিভ্যাল হলে উত্তম কুমারের কটা ছবি থাকে, সত্যজিৎ রায়ের কটা ছবি থাকে, আর মুখ্যমন্ত্রীর কটা ছবি থাকে, সেই ক্যালকুলেশনটা আপনারা করুন। তখন কারোর তো রাগ হচ্ছে না যে কেন মুখ্যমন্ত্রীর এত বড় কাট আউট ঝুলছে প্রত্যেকটা পাড়ায় গলিতে গলিতে, যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের একগাল হাসি ভরা ছবি প্রত্যেকটা অনুষ্ঠানে। শুধু দুর্গাপুজো কেন, দুর্গাপুজো, ঈদ, ক্রিসমাস, সব জায়গায় ধর্মগুরু, ধর্মীয় আচার অনুষ্ঠানের ছবিটা ছোট করে এক পংক্তি তলায় লেখা, বড় করে মুখ্যমন্ত্রীর ছবি। তখন তো আমরা কেউ আপত্তি জানাচ্ছি না, তখন তো মামলা মোকদ্দমা করছি না। তাহলে এখানে প্রধানমন্ত্রী, কারণ এই অপারেশনটা তো ভারত সরকারের অপারেশন, তাহলে সেখানে প্রধানমন্ত্রীর মুখটা আসবে না? আজকে ইন্দিরা গান্ধী যখন বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, তখন ইন্দিরা গান্ধী জয়গান গাওয়া হয়নি? মনমোহন সিং এর জয়গান গাওয়া হয়নি? 1951 আমাদের যখন 90-তে যখন, না দেখুন দেবাংশুর তো ও তো এখন মানে বিশাল বড় একজন আইপিএস, এবং দেবাংশু যেভাবে প্রশাসনের মাথা হয়ে উঠেছে, ওকে আর আমি আলাদা করে কিছু বলতে চাই না। কিন্তু দেবাংশু তো আইটি সেলের বাইরে ওর কোনো অভিজ্ঞতা নেই। ও আইটি সেলটা ঠিক করে চালাক, পুলিশ প্রশাসন এবং আইন ব্যবস্থা নিয়ে কথা না বললেই ভালো হয়। মানুষ মারা যেতে পারে, তো চেতলাতেও মারা যেতে পারে। প্রথম কথাটা হচ্ছে, আপনাকে খুব স্পষ্টভাবে বাংলার মানুষদেরকে বলে রাখি যে সন্তোষ মিত্র স্কোয়ারের যে গেট বানানো হয়েছিল, সেই গেটের ওপেনিং অন্যান্য অনেক বিখ্যাত পুজোর ওপেনিং এর থেকে বড়, এই কথা ওসি নিজে স্বীকার করেছিলেন। আপনি কলকাতা পুলিশকে মেপে সেটা দরকারে কম্পারেটিভ চার্ট দিতে বলবেন। কারণ সন্তোষ মিত্র স্কোয়ারের যেভাবে প্যান্ডেলটা করা হয়েছিল, গলিতে ঢোকা, তার এন্ট্রি এক্সিট, ভেতরে 60 টনের এসি, কনস্ট্যান্টলি অডিয়েন্স ফ্লো হচ্ছে, বরং পুলিশ ইচ্ছা করে হ্যাকেল করেছে। কোথায় হ্যাকেল করেছে? যেটা 500 মিটার হাঁটলে চলে আসার কথা,
সেটা 3-4 কিলোমিটার ঘুরিয়ে গোটা কলেজ স্ট্রিট ঘুরিয়ে সন্তোষ মিত্রতে আনতে হচ্ছে। তাতে মানুষ টায়ার্ড হয়ে পড়ছেন, অসুস্থ হয়ে পড়ছেন। তাহলে সেই দোষটা কার? সেই দোষটাকে মুখ্যমন্ত্রীকে দেবো না কলকাতা পুলিশকে দেবো? যে যে জায়গাগুলোতে রাস্তাগুলো হয়তো 20 ফুটের বড় ছিল, সব জায়গায় ব্যারিকেড করে ওটাকে 5 ফুট 10 ফুট ছোট করে দিয়েছে। তাহলে ওখানে তো হোঁচট খেয়ে মানুষ পড়তে পারে। তাহলে সেই কাণ্ডটা কে করছে? গ্রেপ্তারির ছক ছিল কার্যত, তোমাকে যা জানা যাচ্ছে গ্রেপ্তার হতে পারত না। যদি গ্রেফতার করার হয়, দেখুন গ্রেফতার তো এরকম, এরা মাঝে মধ্যেই হুমকি হামকা দেওয়ার জন্য সব করে থাকে এবং এটা এদের প্যাটার্ন। যদি আমাকে গ্রেফতার করা হতো হতো তার জন্য আদালত রয়েছে। আমি তো ওদের মতো চুরি করে খাইনি। আমার এই কনফিডেন্স ছিল যে আমাকে গ্রেফতার করুক, জেলে ভরে দিক, যেখানেই হোক না কেন, আমি সততার পথেই ওই কারাগার থেকে বেরিয়ে আসবো। তার কারণ আমার একটা জিনিস অন্যায় কাজ করিনি, একটা অনৈতিক কাজ করিনি। মনে হয়নি যে সন্তোষ মিত্র স্কোয়ারটা এই প্রজেক্টটা না করলেই হতো, এরকম কি মনে হচ্ছে যেভাবে পুলিশি নোটিশ বা যেভাবে তোমাকে হেনস্থার শিকার হতে হয়েছে? না, কখনোই মনে হয়নি। তার কারণ হচ্ছে আমি একজন পেশাদারি আর্টিস্ট। আমাকে যদি আগামীকাল, আমি তো বলছি, আমাকে যদি আগামীকাল নাকতলা উদয়ন থেকে ডাকে বা অরূপ বিশ্বাসের পুজোতে ডাকে, আমি কাজ করব, আমার কোনো অসুবিধা নেই। কারণ আমাকে তো এখানে ব্যবসা করে খেতে হয়। আমার টিমের মধ্যে যে 20-25টা মানুষ রয়েছে, সেই মানুষগুলোর জীবন ও জীবিকা তো আমার কাজের উপরে নির্ভরশীল। তুমি তৃণমূলের সাথে করো, বিজেপির সাথে বা এইরকম বিজেপির রাজনৈতিক, মুশকিল হচ্ছে যে তৃণমূলের সাথে ব্যবসা করতে গেলে তৃণমূল তো ব্যবসাটাকে রাজনীতি হিসেবে দেখে। মানে যতক্ষণ না পর্যন্ত আমি জোড়া ফুল নিয়ে পতাকা ওড়াচ্ছি, ততক্ষণ যে আমি একজন আর্টিস্ট এটা ওরা স্বীকার করবে না। ওদের কাছে শিল্পের মর্যাদা এটাই যে কোন শিল্পী 21শে জুলাইয়ের মঞ্চে যাচ্ছে। এরকম কোনো আর্টিস্টকে ওরা আর্টিস্ট বলে মনে করে না যে জোড়া ফুলের তলায় গিয়ে। কিন্তু সজল ঘোষ কিন্তু আমাকে একবারও ফোন করে বলেননি যে অপারেশন সিঁদুর করবার জন্য আপনাকে কিন্তু ভাই আমার মিছিলে পদ্মফুল চিহ্ন নিয়ে হাঁটতে হবে। এই কথাটা সজল বা রুদ্রনীল ঘোষ আমাকে ফোন করে বলেননি। রুদ্রনীল ঘোষ বা সজল ঘোষ যখন আমার টিমকে ডেকেছিলেন, তারা জানতেন যে আমরা এই টেকনোলজিটা নিয়ে কাজ করছি। আজ অপারেশন সিঁদুর নিয়ে কাজ করে আমার কেন কোনো রিপেন্ট হয়নি? তার কারণ আমার ব্যক্তিগত কোনো আদর্শ বা ব্যক্তিগত অবস্থানকে কখনোই সজল ঘোষ বা সেই ক্লাব কখনো ইন্টারভেন করার চেষ্টা করেন। আমাকে তারা আর্টিস্ট হিসেবে ডেকেছেন। জিনিস থেকে চরিত্র, এখানে ফিরদৌস শামীমও গেছে, সেখানে গিয়ে হেল্প করেছে। তিনিও কিন্তু বামপন্থী আইনজীবী। বিকাশ রঞ্জন ভট্টাচার্য খোদ ফিরদৌস শামীমকে বলেছেন, আমি যতদূর জানি, তিনি বলেছেন হ্যাঁ যাও, পুজো আটকাতে পারেন, একটা শিল্পকর্ম। দেখুন, প্রথম কথা, ফিরদৌস শামীমের এই যে আপনি বললেন দুটো টার্ম, একটা বামপন্থী একটা আইনজীবী। বামপন্থাটা তার রাজনৈতিক আদর্শ, আইনটা তার পেশা এবং নেশা। তো সেই জায়গায় ফিরদৌস শামীমকে আইনজীবী হিসেবে কে অ্যাপয়েন্ট করবেন এবং কোন মামলাটা তিনি করবেন তার সাথে বামপন্থার কি সম্পর্ক? এই যে তার ওই যে কারণটা বললাম যে এখানে প্রফেশনের সাথে রাজনীতিকে গুলিয়ে দেখা হচ্ছে। আমাকে টালিগঞ্জে সাকসেসফুল হতে হলে আমাকে অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাসের কাছে মাথা নত না করলে আমি যেন অভিনয় জানি না, সিনেমা জানি না। একই রকম ভাবে আমায় যদি কোনো একটা ব্যবসায় কাজ পেতে হয়, আমাকে ওই 21শে জুলাইয়ের মঞ্চে যেতে হবে, ভোটের প্রচারে যেতে হবে। কিন্তু আমি এই কারণেই সজল ঘোষকে আজকে দাঁড়িয়েও ধন্যবাদ দিচ্ছি, একটাই কারণে। তার কারণ আজ পর্যন্ত তার ক্লাবের হয়ে কাজ করেছি, সেখানে নরেন্দ্র মোদীর মুখ দেখানো হয়েছে, অপারেশন সিঁদুরের জয়গান হয়েছে, ফেসবুকে একাধিক লোক আমাকে বিজেপির দালাল, অমুক তসু ইত্যাদি ইত্যাদি বলেছে। ভারত মাতা, ভারতের জাতীয় পতাকা নিয়ে লক্ষ লক্ষ মানুষ এসছে, সেই ভিডিও আপনাদের চ্যানেলে আপনারা দেখিয়েছেন লাগাতার। তো সেই জায়গা থেকে সজল ঘোষ বা বিজেপির পক্ষ থেকে কেউ আমাকে, এবং বিজেপির বহু নেতা, বহু কর্মী, তারা কিন্তু ফেসবুকে আমার পেজটাকে ট্যাগ করে ধন্যবাদ জানিয়েছেন, কাজের ভালো কথা বলেছেন, শেয়ার করেছেন। কিন্তু একজন নেতাও বিজেপির পক্ষ থেকে আজ এই সন্ধে পর্যন্ত দাঁড়িয়ে ফোন করে বলেনি যে পরের ভোটে আপনাকে দাঁড়াতে হবে বা আপনি বিজেপির ছত্রছায়ায় আসুন। এই কারণে আমার কাজটা করে আমার কোনো রিপেন্ট নেই। কারণ আমি আগামী দিন গিয়ে পদ্ম ফুলে ভোট দেবো না, জোড়া ফুলে ভোট দেবো না, কাস্তে হাতুড়িতে ভোট দেবো, এই ব্যাপারটায় সজল ঘোষ ইন্টারভেন করেননি। সজল ঘোষ আমার সংস্থাকে ডেকেছেন আমার কাজের পোর্টফোলিও দেখে। আগামী বছর যদি ডাকেন, ডাকবেন কাজের হিসেবে। যদি আমাদের কাজ তার ভালো না লাগে, তিনি পরের বছর ডাকবেন না। আমি এই কারণেই, আমার কোনো রিপেন্ট নেই। তার ওই যতই ফেসবুকে ওই দেবাংশুর আইটি সেল ওইসব বিজেপির দালাল ফালাল এই সমস্ত বলুক, এর কারণ হচ্ছে ওদের তো কোনো কাজ নেই। ওদের কাজ নেই বলেই ওদের ওইটা হচ্ছে প্রফেশন। ওই 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 কাজটা করে ওরা দলে নিজেদের স্কোর বাড়ায়। এই কাজটা করে আজকে সৌম্য ঠাকুরের প্রমোশন হতো যদি ওরা আমাকে গ্রেফতার করতেন। কারণ সৌম্য ঠাকুরের মতো এফিশিয়েন্ট অফিসারকে মুচিপাড়া থানায় থাকতে হচ্ছে কেন? উনি তো ডিটেকটিভ ডিপার্টমেন্টে ছিলেন, সাইবার ক্রাইম শাখার দীর্ঘদিন অ্যান্টি রাউডি স্কোয়াডে ছিলেন, আজকে মুচিপাড়া থানায় কেন? তার কারণটা হচ্ছে নিশ্চয়ই উনি সঠিকভাবে তেল দিতে পারেননি আগে, অথবা সেই তেলটা জায়গা মতো পড়েনি, সেজন্য ওনার এই অবস্থা হয়েছে। উনি যদি আমায় গ্রেফতার করতেন, এখানে পুলিশ প্রশাসনটা স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বা আইন শৃঙ্খলা রক্ষার উপর,
আজকে আমাকে যদি সৌম্য ঠাকুর গ্রেফতার করতে পারতেন, আপনি মিলিয়ে নেবেন যে যদি গ্রেফতার করতেন, হ্যাঁ, তাহলে সৌম্য ঠাকুরের প্রমোশন হতো। তার কারণ এখানে দেখা হয় যে আপনি কোনো সমালোচককে, কেউ ভালোভাবে কাজ করছে, কেউ আমার দাসত্ব স্বীকার করছে না, তুমি তাকে কিরকম টাইট দিতে পারলে, টাইট যে দিতে পারবে সে তত বড় এখানে সেলিব্রেটেড হবে। ভালোকে কাজ করছে, ভালোকে অফিসার, তাকে আমি তার যোগ্যতা নিরিখে যাব। কারণ পুলিশ মন্ত্রী নিজে ট্রিট করে নাকি, যে আরেকটা জিনিস আছে যে ইনারা কার্নিভালে যান না সজল ঘোষ, প্লাস উদ্বোধনটাও মুখ্যমন্ত্রী করে না, এগুলো তো একটা 10,000 টাকাও নেন না। না ওইটাই তো, ওইটা হচ্ছে দাসত্ব স্বীকার করা। সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে সরকারি টাকা ডোনেশন হিসেবে দেওয়া হচ্ছে, কিন্তু তৃণমূল এমন ভাবে প্রচার করে যেন পার্টি ফান্ডের টাকাটা দিচ্ছে। আজকে 1,10,000 টাকা দেওয়া হচ্ছে, এটা কিন্তু সরকারের টাকা, আমার আপনার ট্যাক্সের টাকা। পুজো হোক না, অসুবিধার কি আছে? আজকে পুজোয় দিচ্ছে, কালকে ঈদে দেবে, পরশু ক্রিসমাসে দেবে, আমার সেটা নিয়ে অসুবিধা নয়। কিন্তু অসুবিধার জায়গাটা হচ্ছে এমন ভাব যে সরকারি টাকা দিচ্ছি মানে, সেটা তো মহুয়া মৈত্র স্পিচ আপনারা দেখেছেন যে শিডিউল কাস্ট কমিউনিটিকে কিভাবে আক্রমণ করছে। বলছে লক্ষ্মীর ভান্ডার নেওয়ার সময় মমতা, ভোট দেওয়ার সময় বিজেপি না সিপিএম কি সমস্ত বলেছে। তার মানে লক্ষ্মীর ভান্ডারটা যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পার্ট স্কুলে বোধহয় টাকাটা দেয়, আর ওটা সরকারের টাকা। এবং এই পলিসি আছে বলেই আপনি গ্রামে গঞ্জে, আমরা শহরে বসে ভাবি তো যে খুব একটা ভালো অবস্থায় রয়েছে, আপনি গ্রামে গঞ্জে গিয়ে দেখুন যে লোকটা, যে পরিবার সিপিএম করে, যে পরিবার বিজেপি করে, সে যখনই দুয়ারে সরকারে যায় তাকে টোন করে, তাকে ফর্ম দেয় না, তার প্রকল্পগুলো যাতে না পায় এরকম করে, এরকম প্রচুর অভিযোগ আছে। তা মুশকিলটা হচ্ছে তার মানে কি, মানে তুমি তৃণমূল না করলে তুমি সরকারি প্রকল্প পাবে না, তুমি তৃণমূলের বিরুদ্ধাচরণ করলে বা তুমি যদি ভোটার না হও আমার, তাহলে তুমি সমস্ত রকম সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবে।